নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আল্টিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। শ্রোতা বন্ধুরা, আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধে 6টা মানেই রহস্যধারা আপনাদের কাছে নিয়ে আসে হাড় হিম করা কিছু সত্য ঘটনা ও সঙ্গে থাকে আমাদেরই লেখা কিছু ছোট গল্প। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা গল্পটা শুরু করি। গল্পের সময়কাল 2000 সাল। গল্পের পটভূমি বসিরহাট। শুরু করছি আজকের ছোট গল্প। সুদেষ্ণা ও সুকমল একে অপরকে ভীষণ ভালোবাসে। সেই স্কুল লাইফে দুজনের দুজনকে ভালো লাগা, কলেজ লাইফে পরিণত আর কর্মজীবনে পরিণতি সবকিছুই ঠিকঠাক চলছিল। দুই বাড়ির তরফ থেকে জানাজানি হতে দুজনের বাড়ি থেকে প্রায় একই প্রস্তাব আসে। আগে নিজেরা দুজন নিজেদের পায়ে দাঁড়িয়ে যাও, তারপর ঠিক আমরা 4 হাত এক করে দেব। তখনকার দিনে, অর্থাৎ প্রায় আজ থেকে 24-25 বছর আগে বাবা মায়ের দেওয়া প্রস্তাবটা ছিল কিন্তু বেশ প্রশংসনীয়। যথারীতি সুকমল একটা প্রাইভেট আইটি ফার্মে জব পেয়ে যায়, আর অপরদিকে সুদেষ্ণা বিউটি পার্লারের কোর্সে ভর্তি হয়। 6 মাসের কোর্স শেষ করে জব প্লেসমেন্ট ওরাই দিয়ে দেয়। নাম করা একটা পার্লারে সুদেষ্ণা সুনামের সঙ্গে কাজ করতে থাকে এবং খুব অল্প দিনের মধ্যেই সুদেষ্ণা তার কাজের জায়গায় সুনাম অর্জন করে ফেলেন। আসলে সুদেষ্ণা ছিলেন রূপে ও গুণে লক্ষ্মীমতী মেয়ে। তার রূপের জাদুতে পুরো পার্লার ও কাস্টমাররা সকলেই মোহিত ছিলেন। যাই হোক, অবশেষে এলো সেই শুভ মুহূর্ত, অর্থাৎ ওদের দুজনের বিয়ের দিন ঠিক হলো। প্রথমে কোর্ট ম্যারেজ ও পরে লোকজন আত্মীয় স্বজনদের নিয়ে বিরাট ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার সুদেষ্ণার রীতিমতো বায়না শুরু হয়ে গেল হানিমুনের জন্য। সুদেষ্ণার আবদারটা ছিল অনেকটা এই রকম। কি গো, শুনছো? এতদিন গার্লফ্রেন্ড ছিলাম বলে সব কথা শুনতে, আর আজ তোমার ওয়াইফ হয়েছি বলে কি কোনো কথাই শুনবে না? চলো না নিয়ে সুইজারল্যান্ড, একবার নিয়ে চলো, আর কখনো কিছু চাইবো না, প্রমিস। ওরে বাবা রে, পাগলিটা! সুইজারল্যান্ড কি মুখের কথা মনে করছো? জানো কত টাকার প্যাকেজ? শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। না, আমি ওসব শুনবো না। আমি জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। আমি তো দুটো জিনিসই চেয়েছিলাম তোমার কাছে, একটা হচ্ছে বাংলো বাড়ি আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। প্লিজ 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 আমাকে একটু নিয়ে চলো না, তোমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা শোনো, তাহলে তোমাকে একটা ফাইনালি কথা বলি। একটা কাজ করা যাক, আমরা সুইজারল্যান্ডটা ক্যান্সেল করছি। দূর বাবা, ভালো লাগে না। না, কেন? আরে আগে কথাটা তো শোনো। সুইজারল্যান্ড ক্যান্সেল করে অন্য কোথাও যাব, কাছাকাছির মধ্যে। বরং বাংলোটা আগে পছন্দ করে ফেলি, চলো, সেটাই ভালো হবে। বাংলো কিনবে? বাহ, দারুণ হবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক, কিন্তু তবুও হানিমুনে কোথায় নিয়ে যাবে বলো, বলো না। অবশেষে বিয়ের প্রথম 15 দিনের মধ্যেই হানিমুনে সুইজারল্যান্ডের জায়গায় ব্যাংকক হয়ে যায়। আর ওরা ব্যাংকক থেকে ঘুরে এসেই শুরু হয়ে যায় সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ভালো একটা বাংলো খোঁজার কাজ। আশেপাশের বেশ কিছু ব্রোকারকে জানিয়ে রাখে সুকমল যে ভালো কোনো বাংলো বাড়ির খোঁজ পেলেই যেন তাকে জানায়। বলতে বলতেই বসিরহাটের একেবারে ইছামতির ধারে সুন্দর একটা বাংলো বাড়ির খবর আসে। কিন্তু বাড়িটা সব ভালো, শুধু একটাই সমস্যা, আর সেটা হলো বাড়িটা কিন্তু একটু পুরনো, অর্থাৎ সামান্য কিছু হলেও রেনোভেশনের দরকার আছে। অবশেষে আশেপাশে ভালো করে খোঁজ খবর নেওয়ার পর নিজেরাও বেশ কয়েকবার আশপাশটা ঘুরে দেখার পর ওটাই ফাইনাল করেন সুদেষ্ণা ও সুকমল। কিন্তু হায় রে নিয়তি, তখনও ওরা জানতো না যে এই বাংলোই ওদের ফুলের মতো সাজানো সংসারটাকে ভেঙে তছ নছ করে দেবে। চলুন শ্রোতা বন্ধুরা, এবার এর পরের ঘটনাটা শুনে নেওয়া যাক। এরপর যথারীতি একটা শুভ দিন দেখে ঠাকুরমশাইকে ডেকে ধুমধাম করে লক্ষ্মীনারায়ণ ও শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে গৃহপ্রবেশ করেন সুদেষ্ণা ও সুকমল। কিন্তু তখনও বাড়ির অনেক কাজ বাকি। বাড়ির ভেতরে বাইরে রং করতে হবে, সিঁড়িটা রিপেয়ারিং করতে হবে, ছাদের পুরনো টবগুলির মধ্যে মরা গাছগুলো ফেলে নতুন গাছ লাগাতে হবে, পুরো ছাদটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। মোটামুটি লেবার মিস্ত্রি মিলিয়ে 6-7 দিনের কাজ আছে। তো যথারীতি বাড়ির চারিদিকে ঘাস জংলা পরিষ্কার করে লাইট লাগিয়ে
ওরা দুজন বাড়িতে থাকা শুরু করে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই চলছিল। সমস্যা শুরু হয় ঠিক 3 দিনের মাথায়। ঘটনাটা ছিল এই রকম। এই সুদেষ্ণা, শোনো, তোমার সঙ্গে একটা কথা ছিল, বসো এখানে। হ্যাঁ, বুঝেছি। আর তোমার অফিস ছুটি করা যাচ্ছে না, এবার তোমাকে অফিস যেতে হবে, তাই তো? এই তো আমার লক্ষ্মী সোনা বউ, আমার সোনাটা। বুঝেই যখন ফেলেছো, দাও আমার টিফিনটা ঝটপট একটু রেডি করে দাও দেখি। আমি স্নানে যাচ্ছি, তাহলে আজকে থেকেই কিন্তু অফিস বেরিয়ে যাবো, ঠিক আছে? অবশেষে স্নান খাওয়া সেরে সুদেষ্ণার তৈরি করা টিফিন বক্সে গরম গরম খাবার নিয়ে অফিসের দিকে যাত্রা শুরু করে। যাওয়ার সময় সুদেষ্ণাকে বলে যায়, শোনো, এখান থেকে অফিস অনেক দূর, তাই একটু তাড়াতাড়ি বেরোলাম, ঠিক আছে? এই নাও মিস্ত্রিদের পেমেন্ট। সন্ধে পর্যন্ত ওরা ওদের মতন বাড়িতে কাজ করতে থাকবে, আর সন্ধ্যের পরে আমি কিন্তু ঢুকে যাব। অসুবিধা হলে অবশ্যই ফোন করবে। আর যাওয়ার পথে আমি তোমার রিচার্জটাও করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার সুকমল বেরিয়ে গেলে সুদেষ্ণা বাইরের গেটটা আটকিয়ে ঘরে ঢুকতেই যাবেন। ঠিক সেই সময় গেটের কাছেই কর্মরত একজন মিস্ত্রি বলে উঠলেন, দিদিমণি, দাদাবাবু কি অফিস বেরিয়ে গেলেন নাকি? হ্যাঁ, কেন বলুন দেখি? না, মানে এমনি শুধলাম। দাদাবাবু কখন ফিরে আসবেন? সাজের বেলা বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি এইসব কথা কেন জিজ্ঞাসা করছেন? আপনাদের পেমেন্ট তো, কাজ করুন, সন্ধ্যাবেলা আমি ঠিক পেমেন্ট করে দেবো, ঠিক আছে? এবার মন দিয়ে কাজ করুন। এই কথাগুলো বলতে বলতে সুদেষ্ণা ঘরের ভিতরে চলে আসে আর মনে করে ভেতরের গেটটা বন্ধ করে দেয়। কারণ দিনকাল ভালো না, একা একটা মেয়ে মানুষ ঘরে থাকবে, এদিকে আবার মিস্ত্রিটার এতটা অত্যুৎসাহী সুদেষ্ণাকে বেশ খানিকটা ভীত করেছে। যাই হোক, এবার সুদেষ্ণা ঘরে জমে থাকা কাজগুলো সারতে থাকে। বাসন মাজা, ঘর মোছা, সিঁড়ি মোছা, কিছু জামা কাপড় ছিল কাচা, সেগুলোও ঝটপট ভিজিয়ে নিয়ে বাথরুমে গিয়ে শুরু করে দেয় কাচাকাচি। আর এর সঙ্গে মনে মনে ভাবতে থাকে, বাহ, বাথরুমটা কতটা বড়, এটা আমার খুব ভালো লাগে। আর কাপড় জামা কেচে মেলার জায়গাও তো অনেক, তারপর পুরো ছাদটাই তো পড়ে রয়েছে। থাকবে বাবা, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, স্নান করে নিই, মাকে একটা ফোন করব, আর ওকেও তো একটা ফোন করতে হবে। এই কথাগুলো মনে মনে বিড়বিড় করতে করতে বাথরুমে ঢোকে সুদেষ্ণা। কিন্তু হায় ভগবান, তখনও ও জানতো না একটু পরেই অপেক্ষা করে আছে ওর জন্য ওর জীবনের এক চরম অভিজ্ঞতা, যেটা নিমেষেই ওর জীবনটাকে তছনছ করে দেবে। অবশেষে সুদেষ্ণা কাজকর্ম শেষ করে স্নানে ঢোকে। আর ঠিক সেই সময়ই বাইরে বাঁশের ভাড়া করে মিস্ত্রিরা বাড়ির বাইরেটা রং করছিল। তাদের মধ্যে একজন মিস্ত্রির হঠাৎ নজর যায় বাথরুমের উপরের দিকে এক্সস্টার হোলের দিকে, এবং সে দেখে অপূর্ব সুন্দরী একজন মহিলা স্নানরত অবস্থায়। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাজ বন্ধ করে একভাবে তাকিয়ে দেখতে থাকে, এবং সঙ্গে পকেট থেকে মোবাইলটা বের করে লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করে নেয়। এরপর যথারীতি সুদেষ্ণা স্নান সেরে হালকা টিফিন করে প্রথমে মাকে ফোন করে, এবং বাংলো বাড়ির ভূয়সী প্রশংসা করতে করতে নিজেকে লাকি চার্ম মনে করতে থাকে। এরপর যথারীতি সে সুকমলকে কল করে, তাকেও বলে, আমি একদম সেফ আছি, মিস্ত্রিরা সবাই যে যার জায়গায় কাজ করছে, আমি ঘরে আছি আর তোমার সাথে কথা বলছি। কিন্তু সুদেষ্ণা ঘুণাক্ষরেও টের পায়নি কি ভয়ঙ্কর এক ঘটনা অলরেডি তার সাথে ঘটে গেছে। এরপর বিকেল গড়িয়ে ঠিক যখন সন্ধে, মিস্ত্রিরা যে যার কাজ মিটিয়ে বাড়ির বাইরে বারান্দার সামনে জড়ো হয় এবং বৌদি বৌদি বলে ডাকতে থাকে। আর ঠিক সেই সময়তেই সুদেষ্ণাও টাকা হিসাব করে নিয়ে ওদের সামনে এসে হাজির হয়। যথারীতি একে একে সমস্ত মিস্ত্রি ও লেবারদের পেমেন্ট মিটিয়ে দেয় সুদেষ্ণা। কিন্তু এর মধ্যেই একজন মিস্ত্রি বলে ওঠে, বৌদিমণি, আপনার সাথে না কিছু পার্সোনাল কথা আছে। বাবা, আমার সাথে আপনার পার্সোনাল কথা? ঠিক আছে, বলুন তাহলে, শুনি আপনার পার্সোনাল কথা। মিস্ত্রি তখন সুদেষ্ণাকে বলেন, আমি যে বললুম পার্সোনাল কথা, ওটা তো সবার সামনে বলতে পারবো না, ঘরে চলুন বলছি। শ্রোতা বন্ধুরা,
মিস্ত্রিটি কি শেষ পর্যন্ত সুদেষ্ণার স্নানের ভিডিওটিকে ডিলিট করে দেবে, নাকি ওটা দিয়ে সুদেষ্ণাকে ব্ল্যাকমেলিং করবে, নাকি টাকা চাইবে, নাকি শেষ পর্যন্ত কারো মৃত্যু দিয়ে গল্পটা শেষ হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে শুনতেই হবে পরের শুক্রবারের এপিসোড, যেটা শুরু হবে ঠিক সন্ধ্যে 6টায়। তো শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রহস্যধারার সাথে জুড়ে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।